আজকে আমরা ঘর্ষণ বা ফ্রিকশন চ্যাপ্টারটা পড়ব, ঠিক আছে? তো প্রথমেই তুই দেখ এই যে ফ্রিকশনের কি কি টপিক আছে সেগুলো একটু নোট করি। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ফ্রিকশন, মানে ঘর্ষণ কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তোর এই যে টপিকটা থেকে আমাদের যখন বড় প্রশ্ন লিখতে দিত, এই টপিক থেকে একটা প্রশ্ন আসতো যে আণবিক স্তরে ঘর্ষণের ব্যাখ্যা করো। তা এখন আর সেগুলো কিছু আসে না, তো যখন আমি চ্যাপ্টারটা শুরু করবো এই ঘর্ষণ কি সেটা আমি একবার বলে দিতাম। 2 নম্বর দিয়ে টাইপস অফ ফ্রিকশন, টাইপস অফ ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ কয় প্রকার, কি কি, কোন ঘর্ষণটা বেশি, কোন ঘর্ষণ কম ইত্যাদি মোটামুটি আমরা এখান থেকে পড়ব। 3 নম্বরে আমরা পড়ব কাইনেটিক ফ্রিকশন, এর বাংলা হচ্ছে গতীয় ঘর্ষণ। তারপর পড়ব স্ট্যাটিক ফ্রিকশন। 5 নম্বরে আমরা পড়ব অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। 6 নম্বরে মোশন, দেখো মোশন ইন রাফ ইনক্লাইন প্লেন, মোশন ইন রাফ ইনক্লাইন প্লেন। দেখবি নিউটন চ্যাপ্টারটা যখন আমরা পড়েছিলাম তখন একটা জায়গা ছিল মোশন ইন স্মুথ ইনক্লাইন প্লেন, তো সেই জায়গাটা প্রথমে পড়বো, তারপরে রাফটা পড়বো। এরপরে লেখো অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে বিরাম, বিরাম। এবং এরপর আর সেরকম কিছু নেই। প্রত্যেকটা টপিক যখন পড়বো আমরা, এই যেমন কাইনেটিক ফ্রিকশন যখন পড়ছি অবশ্যই নিউমেরিক্যাল থাকবে বা প্রবলেম থাকবে। যখন স্ট্যাটিক ফ্রিকশন পড়বো অবশ্যই সেটা টাইম ওয়াইজ প্রবলেম করবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন প্লাস প্রবলেম। মোশন ইন এ রাফ প্লেন একদম প্রবলেম থাকবে। এবং লাস্টে আমরা বোর্ড লেভেলে কিছু প্রবলেম করব। এরপর আমরা কিছু ডাব্লিউবি জেই লেভেলের আর নিট কিন্তু খুব একটু কঠিন ফিজিক্সের প্রশ্ন আসে না, লেভেল প্রবলেম। এবং এরপর আমরা কিছু জেই মেন্সের লেভেলের প্রবলেম করব। এবার যে স্টুডেন্টের যেরকম লেভেল সে ততটা পর্যন্ত গিয়ে থেকে 1 থেকে 7 পর্যন্ত সবাইকে করতেই হবে। এবার তোর যদি মনে হয় যে না আমার ডাব্লিউবিজেই বোর্ড এগুলো মানে যেই এত সব ইম্পর্টেন্ট নয়, আমার কাছে বোর্ডটা ইম্পর্টেন্ট, তুমি বোর্ডটা করে রেখে দিলে। আর যদি একটু স্ট্যান্ডার্ড করতে চাও তাহলে ডাব্লিউবিজেইটা করেও রেখে দিতে পারো। কিন্তু তোমার যদি টার্গেট হয় ডাব্লিউবিজেই বা নিট, তাহলে অবভিয়াসলি তার পরের স্টেপটা তোমার যাওয়া প্রয়োজন। আর তোমার যদি মনে হয় যে যেই মেন্স যাবো এই পর্যন্ত করে তারপর নিজস্ব কিছু প্রিপারেশন থাকে যেটা অ্যাডভান্সের, সেই প্রিপারেশন প্রথম থেকেই নিতে হবে। তো অবভিয়াসলি ওইটা আমি কিন্তু তোকে দেবো না, এটা তোর নিজের দায়িত্ব যে অ্যাডভান্স কিভাবে পড়াশোনা করবি সেটা নিজেকে গাইডেন্স খুঁজে নিতে হবে। তো টপিকগুলো মোটামুটি আমাদের লেখা হয়ে গেছে। এরপর তুই প্রথমে হেডিং এ হোয়াট ইজ ফ্রিকশন, ঘর্ষণ কি, হোয়াট ইজ ফ্রিকশন বা ঘর্ষণ কি। তোকে আণবিক স্তরে ঘর্ষণের ব্যাখ্যা একটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, নোট ডাউন করলে তুই নোট ডাউন করতে পারিস, কিংবা এটা তুই বোঝার পারপাসে বুঝে নিতে পারিস। এখান থেকে সেরকম এমসিকিউতে আমাদের প্রশ্ন আসে না। বলছে ফ্রিকশন কি। দেখ আপাত দৃষ্টিতে আমাদের মনে হতেই পারে যে এই একটা অবজেক্ট আছে, অবজেক্ট এ, সেটা একটা মেঝের উপরে আছে, সেটা একটা মেঝের উপরে আছে। এবং মনে কর এই যে মেঝেটা সেটা একটা মার্বেলের মেঝে, এবং তার উপরে তুমি একটা বক্স রেখেছো বা একটা হয়তো মার্বেলেরই কোনো বক্স রেখেছো। দুটোই অবভিয়াসলি মসৃণ। তোর মনেই হতে পারে যে এরা তো মসৃণ জিনিস, কিন্তু তুমি যদি এটাকে জুম করে দেখো
তুমি যদি এদিকে একদম ভালো করে জুম করে তুই দেখিস তাহলে দেখতে পাবি যে অ্যাকচুয়ালি বক্সটার নিচে এইরকম কিছু অংশে মানে একটু এবড়ো খেবড়ো, এবং যে মার্বেলের মেঝেটা সেই মেঝেটাও একটু এবড়ো খেবড়ো আছে। তো এই যে এবড়ো খেবড়ো জায়গা আছে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমার ফ্রিকশনের জন্য দায়ী। কেন? এখানে কিছু মলিকিউলস আছে, এখানেও কিছু আছে, এই বস্তুটা বলছে এদের মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বল কাজ করে। এই বক্সটার যে অণুগুলো আছে এবং এই যে মার্বেলের মেঝেগুলোর যে অণুগুলো আছে এদের মধ্যে কি কাজ করছে? ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। এই ইন্টারমলিকুলার ফোর্স অফ যে অ্যাট্রাকশন আছে সেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি ফ্রিকশন বা ঘর্ষণ। এটা তো তোকে আমি একটা মোটামুটি ব্যাখ্যা দিলাম। অ্যাকচুয়ালি ঘর্ষণ কোন জিনিসটাকে বলবো, মনে করা যাক এই একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে এ এবং এই মেঝে আছে, মনে করা যাক বস্তুটা এই দিকে মুভ করছে, বস্তুটা ভূমির সাপেক্ষে একটা দিকে মুভ করছে। তাহলে বলছে যে এদের সংস্পর্শ তলে এই যে তলটাতে একটা বল কাজ করবে, একটা ফোর্স কাজ করবে। এই ফোর্সটার কাজ হবে তোর গতির বিরুদ্ধে কাজ করা, মানে তোর যে রিলেটিভ মোশন আপেক্ষিক বেগ হচ্ছে, খুব ভালো করে বুঝবি যে মেঝের সাপেক্ষে তোর একটা বেগ আছে, মেঝের সাপেক্ষে সেই বেগটাকে ও কি করতে চাইছে? অপোজ করতে চাইছে, সে বেগটাকে ও কমাতে চাইছে, সেই বেগটাকে ও বাধা দিতে চাইছে। এটাই বলবি যে এই ফ্রিকশনাল ফোর্স অ্যাকচুয়ালি কি? এটি বস্তুর আপেক্ষিক গতিকে বাধা দেয়। ইংলিশে তুই লিখিস অপোজ রিলেটিভ মোশন, অপোজ রিলেটিভ। ফ্রিকশনের কাজ কি? ফ্রিকশনের কাজ হচ্ছে যে এটি আপেক্ষিক গতিকে বাধা দেয়, ইট অপোজ রিলেটিভ মোশন। নোট ডাউন করুন আমি বলবো। এবার দেখ সেকেন্ড টপিক আমাদের ছিল টপিক 2, এটা আমাদের টপিক 1 ছিল। টপিক 2 যেটা সেটা হচ্ছে টাইপস অফ ফ্রিকশন। অ্যাকচুয়ালি ফ্রিকশন দুটো টাইপের হয়, ঘর্ষণ দুই প্রকার। একটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনকে বাংলায় বলা হয় স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণে ফ্রিকশন লিখছি, আর এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তুই মনে কর কোন একটা কাজ প্ল্যান করছিস যে যেমন আমরা করি কাল থেকে পড়াশোনা শুরু করবো, তুই কাল থেকে পড়াশোনা শুরু করবি। তুই আজকে বাড়িতে প্ল্যানিং করছিস যে আজকে এসেন্সের বইটা প্র্যাকটিস করতে হবে, কালকে সাঁতরার বইটা মোড়ার লাগাতে হবে, কিনে আনবো। তো কাল সকাল 5:30 থেকে পড়তে বসবো, আর ইনস্টাগ্রামটা আজকে রাত্রে ডিলিট করে দেবো, কথাগুলো বলে নিই আজকে, তারপর কাল থেকে আর কথাবার্তা কিছু করবো না, কাল থেকে পুরো দমে পড়াশোনা করবো। এমন পড়াশোনা করবো না মা একদম দেখবি আমাকে কেমন ডাকবে দেখবি। তুই প্ল্যান তুই যখন করবি না, দেখবি একটা কথা আছে যে কাজ শুরু করার আগে আমাদের অনেক বেশি বাধার সম্মুখীন হই আমরা। যতক্ষণ না কাজটা শুরু করবি দিয়ে তোর মনে হবে আমি কি সত্যি পারবো পড়াশোনা করতে, আমি কি সত্যি পারবো ফিজিক্সটা নিয়ে তো নিলাম, সত্যি কি সায়েন্সটা আমার জন্য বটে। তুই যতক্ষণ না পড়াশোনা স্টার্ট করবি ততক্ষণ তুই দেখবি তোর আলাদাই একটি কনফিউশন মাথার মধ্যে তৈরি হবে। কিন্তু তুই একবার যেই পড়াশোনার মধ্যে ঢুকে গেলি, হ্যাঁ তখনও তোর ডিস্ট্রাকশন থাকবে, তখনও ভয় এগুলো থাকবে, কিন্তু আগের মতো ওইরকম থাকবে না। তখন তোর ভয়টা হবে বাবা ওই টিউশনে ঠিক মতো বুঝতে পারছি না, তাহলে কি করবো, অমুক টিউশনে ভর্তি হই, বাবা ওইখানে এতগুলো চ্যাপ্টার বাদ পড়ে গেল, এখনো পর্যন্ত
করলাম না, কি করে করবো, তোর এই ধরনের বাধার সম্মুখীন হবে। কিন্তু আগে যেটা মনে হচ্ছিল আমি কি সায়েন্স পারবো, আমি কি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারবো, তো সেইটা কিন্তু আর তুই ফেস করবি না। মানে আমি বলতে চাইছি কোনো একটা কাজ শুরু করার পূর্বে মানে তুই কি এখন রেস্টে আছিস, স্ট্যাটিক অবস্থায় আছিস, স্থির অবস্থায় আছিস, তখন তোর মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে কি স্থিত ঘর্ষণ বল। আর তুই যখন গতিশীল অবস্থায় আছিস, তুই যখন পড়াশোনার মধ্যে আছিস, তখনও তোর মধ্যে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, সেটা অ্যাকচুয়ালি আমার গতীয় ঘর্ষণ বল। এবার তুই নিজেই বল যে গতীয় ঘর্ষণ বেশি নাকি স্থিত ঘর্ষণ বেশি। তো অবভিয়াসলি আমার স্থিত ঘর্ষণ বলটা গতীয় ঘর্ষণের বলের থেকে বেশি। এই জিনিসগুলো আমরা একটু নোট ডাউন করবো। তো তুই প্রথমে লেখ গতীয় ঘর্ষণ। বস্তু যখন স্থির থাকে বা বস্তুর মধ্যে যখন গতীয় প্রবণতার সৃষ্টি হয়, গতীয় প্রবণতার সৃষ্টি, এবার ভুল লিখেছি না, এটা স্ট্যাটিকের মধ্যে পড়ব, ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, এদিকে স্ট্যাটিক লিখে দিচ্ছি, এদিকে স্ট্যাটিক লিখে দিচ্ছি, আর এইদিকে কাইনেটিক লিখে দিচ্ছি। বাংলাটা চেঞ্জ করে দিই, গতীয়, আর এটা হচ্ছে স্থিত। প্রবণতার সৃষ্টি হয় তখন স্ট্যাটিক ফ্রিকশন কাজ হয়। এবং তুই পাশে একটা ছবিও আঁকতে পারিস যে এই যে বস্তু আছে, এই একটা বস্তু মনে করা যাক যে বস্তুটা এখন স্থিরই আছে, বা বস্তুটার মধ্যে এই সাইডে যাওয়ার একটা প্রবণতার সৃষ্টি হয়েছে, এই দিকে একটা যাওয়ার প্রবণতার সৃষ্টি হয়েছে। তাহলে ঘর্ষণ বল এইদিকে একটা কাজ করবে, বস্তুর গতির প্রবণতা যেদিকে তার বিপরীত দিকে সংস্পর্শ তল বরাবর একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে এফ দিয়ে জেনারেলি লেখা হয়, যেহেতু এটা স্থিত ঘর্ষণ বল তাই এফ সাফিক্সে এস লিখব, এফ সাফিক্সে এস লিখব এটা। এবং একই রকম ভাবে বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন বস্তুর গতির, গতি বানানোর সময় ভুল আছে, ভুল অ্যাডজাস্ট করে নিন, গতির বিরুদ্ধে সংস্পর্শ তল বরাবর কাইনেটিক ফ্রিকশন ফোর্স কাজ করে। তুই এটার ছবি এরকম ভাবে বুঝতে পারিস, কিছুই না, একটা এ কোন একটা অবজেক্ট আছে, সেটা মনে কর মুভ করছে এদিক দিয়ে, বস্তুর গতির বিপরীতে মানে এই সাইডটাতে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এবং সংস্পর্শ তল বরাবর যে কাজ করছে তাই সেটাকে এফ ফ্রিকশনাল, আর যেহেতু কাইনেটিক তাই একটা স্মল এ লিখব। এবং এখানে একটা জিনিস বুঝতে পারছিস যে ঘর্ষণ বল হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, সংস্পর্শজনিত বল না। দেখি নিউটন চ্যাপ্টারে যখন আমরা পড়ছিলাম যে বল কত রকমের হয়, একটা শ্রেণীবিভাগ ছিল, সেখানে দেখি লেখা ছিল যে কন্ট্যাক্ট ফোর্স। তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে কি বলতে পারি? ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা এখানে আমি মার্ক করে দিচ্ছি কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কেন কন্ট্যাক্ট ফোর্স? এই সংস্পর্শ তল বরাবর কাজ করছে, কিন্তু
বস্তুর গতির বিরুদ্ধে বা বস্তুর গতির প্রবণতার বিরুদ্ধে এটা কাজ করে। টাইপ অফ ফ্রিকশন বলে যে টপিকটা ছিল সেটা। এবং এখানে একটা কথা বলে রাখি, এটা একটা শান্তিমূলক ধারণা থাকে আমাদের। গতীয় যে ঘর্ষণটা আছে না বাবা, এই যে গতীয় ঘর্ষণ, এই গতীয় ঘর্ষণের কিন্তু ফর্মুলা আছে, এখনই বলবো এই নেক্সট টপিক, এর কিন্তু ফর্মুলা আছে। কিন্তু এই যে স্ট্যাটিক ফ্রিকশন, এই যে স্থিত ঘর্ষণ, এইটার কিন্তু নো ফর্মুলা, এইটার কিন্তু কোনো ফর্মুলা নেই। দেখলে একটু মাত্র না, কারণ নেক্সট টপিকটা দিকে যাচ্ছি। আমি তোকে ব্যাখ্যা করবো যে কেন, যখন স্ট্যাটিক ফ্রিকশনটা পড়াবো তখন ব্যাখ্যা করে দেবো যে কেন এর ফর্মুলা নেই বললাম। হেডিং দাও কাইনেটিক ফ্রিকশন, হেডিং দাও কাইনেটিক ফ্রিকশন। এটা আমাদের নিশ্চয়ই টপিক 3, টপিক 3 কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন জিনিসটা কি বলছে? বস্তু যখন গতিশীল অবস্থায় আছে, বস্তু যখন আমার গতিশীল অবস্থায় আছে তখন গতির বিরুদ্ধে, এই যে যদি আমি দেখি বস্তুটা গতিশীল অবস্থায় আছে এইভাবে, তাহলে বস্তুটার গতির বিরুদ্ধে এই সংস্পর্শ তল বরাবর একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে আমার ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ বল। যেমন এই যদি এই একটা বস্তু থাকে, এই যদি এইদিকে মুভ করতে চায়, এই ভেলোসিটিতে মুভ করছে, তাহলে দেখো এই সংস্পর্শ তল, এই যে সংস্পর্শ তল বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল বা এফ সাফিক্সে কে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা, যে এই যে গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল কখনোই আমার বস্তুর বেগের উপর নির্ভর করবে না, এটা লিখতে হবে। does not depend, লিখে দাও, does not depend on velocity of that object। এই যে এফ কেটা বলছে আমার গতির উপর নির্ভর করবে না। তাহলে কার উপর নির্ভর করে? জিনিসটা আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি। মনে করা যাক যে তুই এরকম ভাবে ভাব, দুটো অবজেক্ট আছে, একটা এরকম ছোট একটা অবজেক্ট সেটা হচ্ছে এ, আর একটা বড় অবজেক্ট সেটা হচ্ছে বি। দুটো অবজেক্টিভ মেঝের উপরে আছে, দুটো অবজেক্টিভ আমার মেঝের উপরে আছে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে মাস অফ অবজেক্ট এ মাস অফ অবজেক্ট বি এর থেকে ছোট। তুই এবার নিজে মনে মনে ভাব যে একে মনে করে এইদিকে টানবি, আমার একেও একই বল দিয়ে এদিকে টানছিস। আচ্ছা বল, কমন সেন্স কি বলছে? কাকে সরাতে তোর বেশি বল প্রয়োগ করতে হবে? কাকে সরাতে বেশি বল প্রয়োগ করতে হবে? যেহেতু এর মাস বেশি, তাই একে সরাতে বেশি বল প্রয়োগ করতে হবে। একদম কমন সেন্স এটাই বলছে। একটা জিনিস ভাব, একে সরাতে যেহেতু তোমার বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা এই এর তুলনায় বিতে বেশি, ঘর্ষণ বলটা বিতে বেশি। কারণ ঘর্ষণ বল তোমার সবসময় বস্তুর গতির বিপরীতে কাজ করবে। তুমি যখনই এটাকে এই দিকে টানবে, তার মানে নিশ্চয়ই তুমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছো। এবং তুই নিজেই বললি যে আমার বি বস্তুটাকে টানতে বা সরাতে বা গতিশীল করতে বা টেনে নিয়ে যেতে আমার বেশি বল প্রয়োগ করতে হবে, তার মানে নিশ্চয়ই আমার বি বস্তুর ক্ষেত্রে আমার ঘর্ষণ বলটা কি বেশি। তাহলে তুই এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস আমার ঘর্ষণ বলটা কোথাও না কোথাও mg এর সাথে প্রপোর্শনাল। যার যত বেশি ওজন তার ঘর্ষণ বল তত বেশি। এই টুকুটা বুঝতে কিছু অসুবিধা? এবার তুমি নিশ্চয়ই জানো যে এর মাস যদি m হয়, তাহলে নিচের দিকে mg আর একটা লম্ব প্রতিক্রিয়া সেটা n হয়। তার মানে আমি বলতে পারি n = mg। এগুলো আমরা নিউটন চ্যাপ্টারে পড়ে এসেছি অলরেডি। নরমাল রিঅ্যাকশন ইকুয়াল টু কি হয়? বস্তুটার ওজন হয়, যেহেতু বস্তুটা y অক্ষ বরাবর বা উপর নিচে সাম্যাবস্থায় আছে। উপর নিচে যখনই সাম্যাবস্থায় আছে, তার মানে উপর নিচ বরাবর বস্তুটার উপরে ক্রিয়াশীল মোট বল কত? 0। তার মানে উপর দিকে n,
নিচের দিকে mg কাজ করছে, তাহলে যদি এই বস্তুটা উপর নিচে সাম্যাবস্থায় আছে তার মানে নিশ্চয়ই n আর mg সমান, ওই জন্য লিখছি n = mg। তাহলে আমি এর পরের লাইনে এমনি লিখতে পারি f proportional to n, f proportional to n মানে একদম পাতি কথা, যার ভর যত বেশি তার ওজন তত বেশি, যার ওজন যত বেশি তাকে সেখানে ঘর্ষণ বল তত বেশি। আবার এটাও ঠিক, যার ওজন যত বেশি তার লম্ব প্রতিক্রিয়া তত বেশি, তার মানে আমি বলতে পারি ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক সম্পর্কযুক্ত। এবং আমি যেহেতু এখানে কাইনেটিক ফ্রিকশন করছি, গতীয় ঘর্ষণ করছি, তাই আমি লিখতে পারি F K প্রপোর্শনাল টু n, যেখানে n হচ্ছে নরমাল রিঅ্যাকশন, n হচ্ছে নরমাল রিঅ্যাকশন। এই দুটাকে উল্টা করতে হবে। নিশ্চয়ই সবাই জানো প্রপোর্শনালকে ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, তাই না? একটা কনস্ট্যান্ট ইনটু n আসবে। এবার খুব ভালো করে একটা জিনিস তোমাকে বোঝাই না, মনে করা যাক একটা বস্তু আছে, সেই বস্তুটা একবার প্রচন্ড এগোলো একটা জায়গার উপরে আছে, আর আরেকবার ওই বস্তুটাই একটা অপেক্ষাকৃত সমতল জায়গার উপরে আছে। একবার প্রচন্ড এগোলোর উপরে আর একবার প্রায় সমতল একটা জায়গার উপরে আছে। তাহলে নিশ্চয়ই দুটো কেসেই আমার ওজন mg, দুটো কেসেই ওজন mg, দুটো কেসেই আমার নরমাল রিঅ্যাকশন n। ঠিক, এইবার তুমি ভাবো যে দুই ক্ষেত্রে একদম কমন সেন্স দিয়ে ভাববি, দুই ক্ষেত্রে কি আমাকে বস্তুটাকে সরাতে একই বল প্রয়োগ করতে হবে? দুই ক্ষেত্রে কি একই বল প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই না। এবড়ো খেবড়ো যে জায়গাটা আছে সেখানে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাকে কম বল প্রয়োগ করতে হবে। তার মানে এবড়ো খেবড়ো যুক্ত জায়গাতে ঘর্ষণ বল কি আছে? বেশি আছে। এই যে এটা এমন একটা আছে, তার মানে আমি কি বুঝতে পারলাম? ঘর্ষণ বল, এই যে এক্সাম্পলটা থেকে আমি বুঝতে পারলাম ফ্রিকশনাল ফোর্স depends on the material, পদার্থের উপর নির্ভর করবে যে কি ধরনের সারফেসের সঙ্গে অ্যাটাচ আছে, স্পর্শ তলের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করবে। বাংলায় যদি তুমি লিখতে চাও তো তুমি লিখতে পারো স্পর্শ তলের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করবে। এই যে এখানে দেখো একটা ধ্রুবক টার্ম এসেছে, কনস্ট্যান্ট এসেছে। অ্যাকচুয়ালি এই কনস্ট্যান্টটাকে আমরা মিউ দিয়ে লিখি। যেহেতু আমার এখানে ফ্রিকশনাল ফোর্সটা কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স F কে, তাই আমার এখানে কনস্ট্যান্টটা কি হবে? মিউ কে। এই মিউ কেটাই হচ্ছে আমার কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এইটাই আমার নির্দেশ করছে যে উপাদানের প্রকৃতিটাকে, এটাই নির্দেশ করবে আমার উপাদানের প্রকৃতি। তো তুমি এখানে লেখো F কে মিউ কে ইনটু কে বক্স করে দিয়েছি, এবং এই মিউ কেটা কি? কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। যেহেতু সাফিক্সে কে লেখা আছে তাই কাইনেটিক ফ্রিকশন। এবং জানার কথা এটাই যে এই মিউ কে এর মানটা 1 এর থেকে কম, তো এটাও এখানে নোট ডাউন করে লিখে দাও। value of mu k is less than 1। কিছু বস্তু আছে এটার আমার ব্যতিক্রম আছে, ঠিক আছে? তো এইগুলো আমি একদম চ্যাপ্টারটা শেষের দিকে বলবো যে কখন মিউ এর মান 1 এর থেকে বেশি।
যখন আমরা আবর্ত ঘর্ষণগুলো করব ওই সময় একটা কেস আছে, ওখানটা আমি বলে দেবো। 99% কেসে আমার মিউ কে এর মান 1 এর থেকে কম। এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি এই জায়গা থেকে, তুমি মিউ কে টাকে ফ্রি করো, মিউ কে ইকুয়াল টু কি হবে, এফ কে ডিভাইডেড বাই এ। আচ্ছা, এফ কে, এফ জিনিসটা কি, এফ জিনিসটা কি, এই যে এফ ফ্রিকশনাল ফোর্স না, ফ্রিকশনাল ফোর্স বাকি কথায় আমরা বলতে পারি এটা একটা ফোর্স। আর এই যে এন, এনটা কি, নরমাল রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন, এটাও তো একটা ফোর্স। দুটো ফোর্সের অনুপাত হচ্ছে আমার মিউটা, তার মানে এই যে মিউ, দিস ইজ ইউনিটলেস, ইউনিটলেস এন্ড ডাইমেনশনলেস। এই যে মিউটা আমার এককহীন এবং মাত্রাহীন। দেখো, যেহেতু আমরা টপিকটার নাম কাইনেটিক ফ্রিকশন, অ্যাকচুয়ালি কাইনেটিক ফ্রিকশন দুটো টাইপের হয়, ঠিক আছে? এখানে তুই বুঝতে পারবি যে চাকার আবিষ্কারের কারণ। কাইনেটিক ফ্রিকশন দু টাইপের, একটা হচ্ছে আমার স্লাইডিং ফ্রিকশন আর আরেকটা হচ্ছে রোলিং ফ্রিকশন। স্লাইড করা মানে কি, ঘষে ঘষে নিয়ে যাওয়া, মানে তোর মনে কর একটা বড় বস্তার কোনো পেটি আছে, তুই সেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিস বা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিস, তাহলে সেটাকে স্লাইড কর। এবং তুই কি করলি, নিচে 4টে চাকা লাগিয়ে দিয়েছিস, যেমন ট্রলি ব্যাগ, আমরা নিচে 4টে বা 2টো চাকা থাকে, সেটাকে আমরা রোল করে করে নিয়ে যাচ্ছি। তুই নিজেই ভাব কোন কেসটাতে তোর বেশি সুবিধা হবে, একটা যেটা আমরা টেনে টেনে নিয়ে যাচ্ছি সেটা, বা স্লাইড করে করে নিয়ে যাচ্ছে সেটা, নাকি রোল করে করে নিয়ে যাচ্ছে, মানে চাকার ব্যবহার করার ফলে। অবভিয়াসলি চাকার ব্যবহার করার ফলে আমাদের বেশি সুবিধা হচ্ছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, কোন ফ্রিকশনটা বেশি, স্লাইড ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন নাকি রোলিং ফ্রিকশন? অবভিয়াসলি কি উত্তর হবে, স্লাইডিং ফ্রিকশন। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হয়, এক কাইনেটিক ফ্রিকশন বেশি, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা বেশি, নাকি স্ট্যাটিক ফ্রিকশন? অবভিয়াসলি স্ট্যাটিক ফ্রিকশন। কাজ শুরু করার আগে বাধাটা আমাদের বেশি মনে হয়, কাজ শুরু করার সময় কিছু একটা করে হয়ে যাবে, যেমন পরীক্ষার আগে পরীক্ষা হবে হবে আসছে 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 আসছে, এই টেনশনটা বেশি থাকে। কিন্তু পরীক্ষা যেই একবার শুরু হয়ে যায় তো টেনশন অতটা থাকে না। তার মানে আমার স্ট্যাটিক ফ্রিকশন সব থেকে বেশি কাইনেটিকের থেকে। আবার কাইনেটিকের মধ্যে স্লাইডিং আর রোলিং, কাইনেটিকের মধ্যে কে বেশি হবে তাহলে? স্লাইডিং ফ্রিকশন বেশি, রোলিং ফ্রিকশন কম। এইটা আমি নোট ডাউন করে লিখে দিচ্ছি। এই যে চলো এখানে লিখে দিই, কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর আরেকটা হচ্ছে রোলিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। এখানে নোট ডাউন করে লেখো যে sliding frictional force greater than rolling friction. এইবার এই টপিকটার উপর আমরা অঙ্ক করব। প্রথমে বলেছিলাম যে প্রথমে থিওরি থাকবে, তারপর সেটার উপর বেস করে নিউমেরিক্যাল থাকবে। দেখো নিউমেরিক্যাল এখানে একটা ফর্মুলা তোকে মনে রাখতে হবে, f k ইকুয়াল টু মিউ k ইনটু n, ব্যাস। আর n ইকুয়াল টু কি হয়, mg হয়। সব সময় কিন্তু mg হবে না, যখন নতবল থাকবে তখন mg। এটা খুব সম্ভবত এইদিকে sin থিটা, এইদিকে cos থিটাও অংশটা থাকে। তো যাই হোক, এই কেসগুলো যখন আসবো তখন আলোচনা করব। এখন অঙ্ক লেখো এই টপিকটার উপর। Mu is the coefficient of sliding friction between
B and the surface. Block B will come here to rest. After a time, চারটে অপশন দিচ্ছি, G mu by V, G by V, V by G, আর হচ্ছে V by G mu। তো একটা ছবিও দিয়ে দিয়েছে, এটা নমুনা সংসদ এর একটা প্রশ্ন ছিল। এটা বাংলা একবার বুঝিয়ে দিন। বলছে যে বি বস্তুটা আছে আর এই যে সারফেসটা আছে তাদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত বলছে, সেটা হচ্ছে মিউ। কোএফিশিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন, স্লাইড করছে মানে নিশ্চয়ই ঘষে ঘষে নিয়ে আসছে। হ্যাঁ সেটাই, ছবিটা তো কোনো চাকা নেই, ঘষে ঘষে নিয়ে আসছে। তার মানে এটা স্থিত ঘর্ষণ না চল ঘর্ষণ? চল ঘর্ষণ এটা, কারণ চল ঘর্ষণের মধ্যেই তো ভাব ছিল স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন। তার মানে আমি যখন টেনে টেনে নিয়ে আছি, তার মানে এটা কি গতীয় ঘর্ষণ? তার মানে যদি আমি ভি বেগে ওই দিকে যাচ্ছে, তার মানে এই দিকে একটা গতীয় ঘর্ষণ বল কাজ করবে, এফ কে কাজ করবে। এবং এফ কে এর ফর্মুলা কি জানি আমরা? এফ কে ইকুয়াল টু মিউ কে ইনটু এন। এবং এর মাস কিছু দেয়নি না বাবা, তো মাস আমি এম ধরে নিচ্ছি। নিচের দিকে কত কাজ করবে? এম জি। নরমাল রিঅ্যাকশন কত হবে? এন। তাহলে লিখতে পারি এন ইকুয়াল টু এম জি। তাহলে লিখতে পারি এফ কে ইকুয়াল টু মিউ কে এম জি। এই বস্তুটার উপরে এর গতি যেদিকে হচ্ছে সেই অ্যাক্সিসে যেদিকে গতি হচ্ছে, গতি তো ভি বেগ নিয়ে সামনের দিকে হচ্ছে, গতি যেদিকে হচ্ছে সেই অ্যাক্সিসে মানে এই অ্যাক্সিসটাতে কত বল কাজ করছে? উত্তর হবে শুধু এফ কে বল কাজ করছে, আর তো কেউ নেই। কি বলবি? এই যে ভি আছে। কোশ্চেনটা কি বলেছে দেখ না বলে, কতক্ষণ সময় পরে আমার বস্তুটা থেমে যাবে? থেমে যাওয়ার জন্য নিশ্চয়ই কোনো বল কাজ করছে। তাহলে থেমে যাওয়ার জন্য এখানে কোন বল কাজ করছে? ঘর্ষণ বলটা, সেটা কত? এফ কে এম জি। এইবার তোমাকে বলছে যে কতক্ষণ সময় পরে থেমে যাবে। আচ্ছা এখানে বন্ধন কত? তুমি অ্যাক্সিলারেশন হিসেবে লিখতে পারো বা তুমি বন্ধনও লিখতে পারো, তো থেমে যাবে তো। যদি অ্যাক্সিলারেশনের ত্বরণ হয় কত হবে? এফ কে ডিভাইডেড বাই এম, মানে মিউ কে এম জি বাই এম, মানে হচ্ছে মিউ কে ইনটু জি। আমি বন্ধনটা বের করিলাম যে এরকম বন্ধনেও যাচ্ছে। আচ্ছা এই ফর্মুলা আমরা নিশ্চয়ই জানি, V ইকুয়াল টু ইউ, যেহেতু বন্ধন হচ্ছে মাইনাস এটি। কতক্ষণ পর বস্তুটা থেমে যাবে মানে অন্তিম বেগ কত? 0। তাহলে v এর জায়গায় 0 লিখছি। আচ্ছা দেখো প্রথমে বস্তুটা কিন্তু v গতিবেগ নিয়ে যাচ্ছিল, তাহলে এই ক্ষেত্রে আমার প্রাথমিক বেগটা কত? v মাইনাস মন্দন যেটা সেটাই তো আমার a, কত বাবা? মিউ কে ইনটু জি। আর এইখানে কত থাকবে? ধরা যাক t সময় পর থেমে গেছে, তাই না? ধরা যাক t সময় পর থেমে গেছে। তাহলে এখান থেকে যদি আমি ফ্রি করি মিউ কে ইনটু জি ইনটু টি ইকুয়াল টু v, তো সেখান থেকে আমার টাইমটা কত বের হবে? e বাই মিউ কে। এই হচ্ছে উত্তর। তুমি দেখো আমার তো প্রশ্নে মিউ কে দেয়নি, মিউই দিয়েছিল, তো ঠিক আছে কোনো অসুবিধা না, আমরা মিউ কে জায়গায় মিউ পাবো। তাহলে অপশন কোনটা ঠিক হবে? তাহলে ডি অপশনটা ঠিক হবে। এবার প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা না করেও কি অপশন দাগ দেওয়া যেত? দেখো আমরা যদি আমি বলি যে অপশন মানে অঙ্কটা না করে যদি অপশন দাগ দিতাম আর যদি এই অপশনগুলো থাকতো,
এটা আমরা জানি ভি বাই টি সমান হচ্ছে অ্যাক্সিলারেশন। ভি বাই মানে আমি মাত্রাগতভাবে দেখতে চাইছি জিনিসটা, ভি বাই টি হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। আমার এখানে টাইম বের করতে বলেছে, তাহলে টি সমান ভি বাই নিশ্চয়ই এ হবে, বেগ বাই ত্বরণ, সেটাই তো আমার টাইম। বেগ বাই ত্বরণ আছে, ত্বরণ বাই বেগ আছে, তার মানে এটা কি টাইমের ইনভার্স। তার মানে এই অপশন হতে পারে না। এটা কি আছে? বেগ, এটা ত্বরণ বাই বেগ আছে, হতে পারে। এবার আছে ভি বাই জি। হ্যাঁ, এটা টাইম হতে পারে, এটা ডাইমেনশন দিক থেকে টাইম হতে পারে, কিন্তু আমার এটা তো ফ্রিকশনের অঙ্ক, তাহলে নিশ্চয়ই নিউটা থাকার তো দরকার ছিল। তার মানে এই অপশনটা লজিক্যালি হতে পারে না, কারণ যেহেতু আমার ফ্রিকশনের অঙ্ক, এখানে তো মুসলিম প্লেন বলেনি ফ্রিকশন আছে, ফ্রিকশন তো এফেক্ট করবে, কিন্তু এখানে তো আমি উত্তর দেখতে পাচ্ছিলাম না যে কিছু এফেক্ট করছিল, তাই এটা হতে পারে না। একটা উত্তরই মিলছে চার, কারণ দুটো পদ্ধতিতে তুমি শিখে ফেললে। আমি বলবো যদি তোমার প্রথমেই অঙ্ক করার আগে তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে দেখে নেবে যে যদি এইভাবে অঙ্ক হয়ে যাচ্ছে তো বেরিয়ে যাবে, যদি মনে হয় যে না হচ্ছে না তখন 2007 সালে এটা আমাদের পাকিস্তানে ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল পরীক্ষা হতো। তখনকার দিনে ওয়েস্ট বেঙ্গলে আমাদের জয়েন্ট হতো, যেমন এখন WBJE আছে সেরকম WBJE মতো ওইরকম আমাদের পরীক্ষাও হতো, মানে মেডিকেলেরও পরীক্ষা হতো। তো তখন এই কোশ্চেনটা একবার এসেছিল, দেখ চেষ্টা একদম সহজ। সেকেন্ড নিউমেরিক্যাল acceleration of the block will be, এটা ছবি দিয়ে দিয়েছে, নিউটন 10 কেজি। এখানে আমার নিউটা দিয়েছে 0.5, জি এর মান বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিতে। চারটে অপশন আছে, 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। দেখ এই অঙ্কগুলো করার জন্য অ্যাকচুয়ালি তোর যদি নিউটন পড়া আছে, এই চ্যাপ্টারটা তখনই করবি নিউটন যদি ভালো করে পড়া হয়ে যায়, তারপরে কিন্তু ফ্রিকশন ভালোভাবে পড়ানো হলে তারপর তুমি বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন যেটা আছে সেটাতে প্রবেশ করবে, এটা অসুবিধা হবে। দেখ 10 কেজির একটা মাস আছে, 10 কেজি, নিচের দিকে ওজন কত হবে বাবা? mg মানে 10, g এর মানও 10 মানে 100। আমি ইউনিট দিচ্ছি, জাস্ট ভ্যালুটা দিচ্ছি। তাহলে উপর দিকে কত কাজ করবে? n কাজ করবে না? উপর দিকে n, নিচের দিকে mg। আচ্ছা, তাহলে আমি বলতে পারি উপর নিচে বস্তুটা তো সাম্যাবস্থায় আছে, তাহলে n mg মানে n 100। এবার আমি যদি বস্তুটাকে এইদিকে ঠেলছি, আচ্ছা তোমার এখানে একটা কনফিউশন আসতে পারে যে এখানে কি বস্তুটা স্থির আছে না গতিশীল আছে? এখানে বস্তুটা স্থির আছে না গতিশীল আছে? কারণ আমাকে তো মিউ দিয়েছে, শুধু কে বা এস কিছু দেয়নি, মানে আমি বুঝতে পারছি না যে এটা স্ট্যাটিক না কাইনেটিক। অপশন গুলো দেখো কি বলেছে, অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক উইল বি, মানে ব্লকটির ত্বরণ কত? একটাও জিরো আছে নেই, তার মানে ব্লকটা কি হচ্ছে? মুভ করছে। তার মানে এখানে কোন ঘর্ষণ কাজ করছে? গতীয় ঘর্ষণ কাজ করছে। তাহলে আমি একটু কি আছে ফাঁকা করে লিখতেই পারি, এটা f কে লিখতে পারি, কি সমস্যা? f ইকুয়াল টু মিউ কে ইনটু n, মিউ কেটা কত রে? 0.5 মানে 5/10, n টা কত বেরিয়েছে? 100, কত হবে? 50। তাহলে এই দিকে ঘর্ষণ বল কত কাজ করছে? অ্যাকচুয়ালি এটা কোন ঘর্ষণ? গতীয় ঘর্ষণ কাজ করবে, এত কাজ করছে। আচ্ছা চলো নিউটন দিয়ে লিখবো, তো নিউটন লিখতেই হবে, কি অসুবিধা আছে? তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স কত কাজ করছে? 50 নিউটন। এবার আমার প্রশ্নে কি দিয়েছে? 100 নিউটন দিয়ে ঠেলা হচ্ছে, তার মানে এই দিকে কত আছে বাবা? 100 নিউটন আছে। তুমি ভাবো এবার সামনের দিকে 100 নিউটন
আর পিছনের দিকে 50 নিউটন, তার মানে নেট কত ফোর্স অ্যাপ্লাই হয়েছে, নেট লব্ধি কত ফোর্স অ্যাপ্লাই হয়েছে? তো বলছে লব্ধি আমার 100 মাইনাস 50, এত ফোর্স অ্যাপ্লাই হয়েছে। নেট ফোর্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তার মানে আমার 50 মাস কত, 10, অ্যাক্সিলারেশন a, এখান থেকে a এর মান কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন নাম্বার সি। বেঁচে 3 নাম্বার অঙ্ক। এখানে একটা কপি করা আছে, একটা কপি করার সাহায্যে এইভাবে M1, M2 আর M3 তিনটে মাস অ্যাটাচ করা আছে। তো তোমাদের প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন অফ মাস M1, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন অফ M1, সেটা কত? এবং এখানে আরেকটা জিনিস বলেছে যে M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু M3, তিনটে যদি সমান বলেছে তাহলে প্রথমে যে কাজটা করব, মাসগুলোকে 1 2 3 না লিখে আমরা তিনটেকে এড করে দেব। নিচের দিকে এটা কত কাজ করবে, mg কাজ করবে, কোনো অসুবিধা নেই। তুই এবার একটা জিনিস ভাব যে ফাইন্ড দ্য ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন অফ মাস m1, মানে এই যে মাসটা, এই যে m মাসটা, এইটা কত অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে মুভ করছে। আমি ধরে নিচ্ছি এটা a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে মুভ করছে। যদি এই পুরো সিস্টেমটা a অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে নিচের দিকে, তার মানে নিশ্চয়ই এই উপরের দুটো a অ্যাক্সিলারেশন নিয়ে এগিয়ে আসছে। এইটুকু বোঝা গেছে কিনা? যদি সাইডেরটা মানে যেটাকে m1 ছিল সেটা যদি a ত্বরণ নিয়ে নামে, নিশ্চয়ই এগুলো এই ত্বরণ নিয়ে শিফট করছে। এবার খুব ভালো করে বোঝ যে আমার ডাউনওয়ার্ড ফোর্স কত, mg। আর কোনো ফোর্স আছে নিচের দিকে নেই, কিন্তু তুমি দেখো এইখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না, মেঝেটার সঙ্গে এই m মাসে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। আবার এখানেও একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যারা কিন্তু এই মাসটাকে নিচের দিকে পড়তে বাধা দিচ্ছে। খুব ভালো করে দেখো, কারণ এটা নিচের দিকে নামতে চাইছে কিন্তু এরা আবার এই দিকে টানতে চাইছে। প্রশ্ন হচ্ছে আচ্ছা এইদিকে নিচের দিকে ফোর্স কত ছিল রে বাবা, mg, এরও নিচের দিকে mg, তাহলে নরমাল রিঅ্যাকশনটা কত হবে, m, এরও নরমাল রিঅ্যাকশন কত হবে, f। এবার বিপরীত দিকে দেখো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এখানে F কে কাজ করবে, এখানেও F কে কাজ করবে, তাই না? দুটোতেই আমার ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বলের মান আমরা কি জানি, হচ্ছে মিউ ইনটু m জানি, মিউ ইনটু m ঘর্ষণ বল। তার মানে আমি লিখতে পারি মিউ mg। তাহলে দেখো এইখানেও আমার মিউ mg একটা ঘর্ষণ বল কাজ করছে, আবার এই ক্ষেত্রেও একটা মিউ mg ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। মানে এই দিকে টোটাল কত ফোর্স কাজ করছে, 2 মিউ mg, 2 মিউ mg। আর নিচের দিকে কত ফোর্স কাজ করছে, mg। তাহলে আলটিমেট নেট কত ফোর্স কাজ করছে, দেখো নেট ফোর্স acting on the system, net force acting on the system, mg minus 2 mu mg। কোন অসুবিধা, mg minus 2 mu mg, এটা হচ্ছে আমার নেট ফোর্স। আমাকে অত প্রশ্ন কি বলেছে, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন কত হবে,
নিশ্চয়ই ফোর্স, নেট ফোর্স বাই কি হবে, টোটাল মাস হবে না রে, টোটাল মাস। নেট ফোর্সটা কত, mg মাইনাস 2 মিউ mg, আর টোটাল মাস কত রে, m প্লাস m প্লাস m, 3m, তাহলে 3m, m এর গুলো কেটে যাবে, দেখ g মাইনাস 2 মিউ g বাই 3, g টাকে কমন নিয়ে নাও, 1 মাইনাস 2 মিউ বাই 3। এই হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমার গ্রাউন্ডওয়ার্ড অ্যাক্সিলারেশন। এই টপিকটা থেকে আরেকটা অঙ্ক করব, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। একটু বড় করতে বেশি সময় লাগবে। লেখ a wooden block of mass, a wooden block of mass m resting on a rough horizontal table, coefficient of friction mu, এটা ওরা mu দিয়ে দিয়েছে, is pulled by a force, is pulled by a force F as shown in figure. Find acceleration of block. শর্টে লিখে দিচ্ছি, find acceleration. ছবিটা একটা দিয়ে দিয়েছি ওরা, F mass, F force, angle theta, চারটে অপশনও দিয়েছে, F cos theta by M, mu F cos theta by M, 3 নম্বর অপশন দিয়েছে F by M cos theta plus mu sin theta minus mu g, 4 নম্বর হচ্ছে এই চারটে অপশন দিয়েছে। M mass, F force দিয়ে ওকে টানা হচ্ছে বলছেন, this is the angle theta। তো obviously কোনো একটা মাসকে যদি তুমি এইভাবে টানো, তো বস্তুটার এইদিকে মুভমেন্ট হওয়ার একটা প্রবণতা থাকবে, তাই না? মোটামুটি এইদিকে একটা মুভমেন্ট হওয়ার আমার প্রবণতা থাকবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, এইদিকে। এবং যেহেতু তোমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলেছে, তো ঠিক আছে, তুমি এখানে কেউ লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো যায় আছে না। এবং আমরা খুব ভালো করে জানি ফর্মুলা হচ্ছে এটা, নিচের দিকে আমার কাজ করছে mg, উপরের দিকে আমার কাজ করবে নরমাল রিঅ্যাকশন n। তাছাড়াও তুমি দেখো যে দিকে অ্যাঙ্গেল হয় সেই দিকে cos কম্পোনেন্ট কাজ করে, এবং পারপেন্ডিকুলার দিকে কত কাজ করবে, f sin থিটা। এই দুটো বুঝতে কোনো সমস্যা আছে? আমি জাস্ট কম্পোনেন্টে ভাগ করেছি, জাস্ট কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। এইবার যেহেতু বস্তুটা along y axis আমার কোনো রকম আপ ডাউন নেই, তার মানে আমি বলতে পারি এটা সাম্যাবস্থায় আছে along y axis। তার মানে আমি বলতে পারি f sin theta plus n
equal to mg, n equal to mg minus f sin theta। আমরা n এর মানটা পেয়ে গেলাম। এইবার তুমি দেখো আমার ফ্রিকশনাল ফোর্সটা কত, মিউ কে, আর n এর জায়গায় লিখছি mg minus f sin theta। এটা লিখছি f এর জায়গায় লিখছি। এবার তুমি খুব ভালো করে লক্ষ্য করো যে সামনের দিকে ফোর্স কত কাজ হচ্ছে, f cos theta, এবং পিছনের দিকে কত ফোর্স কাজ হচ্ছে, এই যে f কে যেটা বেরোলো, নেট ফোর্স কত, নেট ফোর্স অ্যাক্টিং অন বডি, বস্তুটির উপরে লক্ষ্মী কত বল কাজ করবে। নিশ্চয়ই বস্তুটা সামনের দিকে যাচ্ছে বলে ধরে নিচ্ছি, তাহলে নিশ্চয়ই সেটা হবে f cos theta minus mu k mg minus f sin theta। এই পর্যন্ত আশা করছি কারো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নেট ফোর্সটা। তাহলে বাবা অ্যাক্সিলারেশন কত? আচ্ছা এটা একটু গুছিয়ে দিতে চাই। f cos theta minus one is plus f sin, sorry এটা mu আছে, mu sin theta minus mu k mg। তাহলে এখানে অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন মানে নেট ফোর্স বাই কি হইব মাস। দেখো মাসটা কত বলেছে, m f cos theta plus f mu k sin theta minus mu k mg। এটাকে একটু ক্যালকুলেট করে নাও, দেখো অপশন সি টা চলে আসছে, f cos theta, আচ্ছা f টা কমন নিবি না, cos theta plus mu sin theta divided by m minus mu k g, obviously অপশন সি। তাহলে আমাদের এই যে কাইনেটিক ফ্রিকশন টপিকটার উপরে মোটামুটি বেশ কিছু অঙ্ক আমরা করলাম। সব অঙ্ক শেষ হয়নি, কিন্তু মোটামুটি যতটা আমাদের করার প্রয়োজন আমরা করে ফেলেছি। এরপর আমরা টপিক নাম্বার 4 পড়ব, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এবং ওখান থেকে এর থেকেও বেশি অঙ্ক আছে, স্টেপ বাই স্টেপ অনেক অঙ্ক আছে। টপিক 4 থেকে আমরা পরের ক্লাসে পড়ব। আজ পর্যন্ত মোটামুটি এই যেটা টপিকটা পড়লাম 1 2 3 কিছু অঙ্ক করা হলো, ব্যাস আজকে এই পর্যন্ত থাকবে।